এখন সংবর্ধনা দেওয়া হচ্ছে মৃন্ময়ী দেবকে। যুগ্মভাবে রয়েছে দৃষ্টি দেবনাথ, যারা 9th পজিশন পেয়েছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে মাধ্যমিক পরীক্ষায়। তোমরা সৌভাগ্যবান যে তোমরা আজ এরকম একজন ব্যক্তিত্বের হাতে পুরস্কার নিতে পারছো। ধন্যবাদ স্যারকে আমাদের মধ্যে উপস্থিত থেকে আমাদেরকে মার্জিত করার জন্য। তারপর রয়েছে 10th পজিশনে অনির্বাণ চক্রবর্তী। তোমাদের সকলকেই অনেক অনেক আশীর্বাদ সকল গুরুজনদের পক্ষ থেকে, বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয়ের পক্ষ থেকে। তোমরা আগামী দিনে আরো বড় হও, আরো ভালো হও, সকলের মুখ উজ্জ্বল করে সকলের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করো। ধন্যবাদ সবাইকে। And now, with utmost respect, I would like to invite our Honorable Chief Minister, Professor Dr. Manik Saha, to come on the dais and grace us with his invaluable words of wisdom. Sir, please. সবাইকে নমস্কার। বিশালগড় টাউন হলে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ বিবেকানন্দ শিশু নিকেতনের কৃতি ছাত্রছাত্রীদের যে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, অনারেবল জেলা সভাধিপতি সিপাহীজলা ডিস্ট্রিক্টের। একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন শ্রী নবাদল বণিক, অনারেবল চেয়ারম্যান টিআইডিসি এবং এই বিবেকানন্দ শিশু নিকেতনের সম্মানিত প্রেসিডেন্ট। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর ধনঞ্জয়গঞ্জ চৌধুরী, প্রেসিডেন্ট ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। উনিও ওনার বিস্তারিত এবং অনেক অ্যাডভাইস এখানে রেখেছেন। ডক্টর ধনঞ্জয়গঞ্জ চৌধুরী মহোদয়, প্রেসিডেন্ট ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানে উপস্থিত আছেন ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ডিএমএন কালেক্টর, এবং শ্রী বিজয় দেব বর্মা, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, শ্রী রাজেশ সুর চৌধুরী, সেক্রেটারি বিবেকানন্দ এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি, শ্রী সুধীশ ভট্টাচার্য, হেডমাস্টার মহোদয়, বিবেকানন্দ শিশু নিকেতন, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অঞ্জন পুরকায়স্থ, চেয়ারম্যান এই বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিলের। এখানে আমার সামনে উপস্থিত আছেন শিক্ষক শিক্ষিকাগণ এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং যারা গার্জিয়ানরা উপস্থিত আছেন এবং অন্যান্য বিশিষ্টজনেরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো লাগছে। 2022-এও আমি এখানে এসেছিলাম এবং আবার 2025-ও এসেছি। আমার পূর্ববর্তী বক্তা স্কুলের বিষয়ে আমাদের সামনে রেখেছেন, অনেকগুলো দাবি দাওয়াও রেখেছেন। আমি কথা বলবো আমাদের আধিকারিকদের সাথে যে কিভাবে যে বিষয়গুলো এখানে রেখেছেন কিভাবে সাহায্য করা যায়, নিশ্চয়ই বিষয়ে আলোচনা রাখব। দ্য ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, আমরা সবাই জানি। আজকে যে রেজাল্ট আমরা দেখলাম যে মাধ্যমিকের 5 জন এবার বোর্ডে স্ট্যান্ড করলো, এদের পেছনে কৃতিত্ব কিন্তু মা বাবারা তো আছেনই, মা তো আছেনই, কিন্তু শিক্ষক শিক্ষিকাদের। কাজে এই শিক্ষক শিক্ষিকাদের যে পরিশ্রম এবং স্টুডেন্টদের যে পরিশ্রম, সেটি মিলিতভাবেই কিন্তু এই রেজাল্টটা এসছে।
কিন্তু এখানে বলা হয়েছে যে 12th ক্লাসের রেজাল্ট কিন্তু সেইভাবে হচ্ছে না। কারণ আমি যা শুনলাম যে 10th-এর পরেই ওনারা আগরতলায় ভালো ভালো স্কুলে চলে যান। কাজেই যারা 10th ক্লাসে ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে, তাদের কিন্তু আর 12th ক্লাসে পাওয়া যায় না। যাই হোক, এটা তো যাবে, যেখানে ভালো পড়াশোনার সুযোগ থাকবে, ইনফ্রাস্ট্রাকচার থাকবে, তো এইভাবে যাবে। কিন্তু আমি এটাই আবেদন করব যে 12th ক্লাসেরও যদি ভালো রেজাল্ট হয় এবং চেষ্টার যদি থাকে, এবং স্টুডেন্টদের সবচেয়ে বড় হচ্ছে যে কাক চেষ্টার মতো করতে হবে সারাক্ষণ ধরে, তবেই গিয়ে রেজাল্ট আসবে। আমি নিজেও শিক্ষকতার সাথে জড়িত ছিলাম, এবং এখানে ওই 24/7-এর যদি পড়াশোনা না হয়, কোনো অবস্থায় ভালো রেজাল্ট আসতে পারে না। আমি যদি মনে করি ক্লাসের মধ্যে গিয়ে 45 মিনিটস, আমার চাকরি যেহেতু করি, গিয়ে 45 মিনিটস আমি আমার মানে জ্ঞান বিতরণ করে আমি চলে আসলাম, আর স্টুডেন্টরাও যদি মনে করে যে আমি বাস 45 মিনিটস কোনো রকমে ক্লাসে বসলাম আর ভবিষ্যতের কথা চিন্তা না করে এতটুকুই। এবং আরেকটা যে সমস্যা হয় যে প্রাইভেট টিউটরের উপর অনেকটা ভরসা চলে আসে। 45 মিনিটস করে থাকে ঠিকই, 7টা-8টা ক্লাস তো থাকে, কিন্তু তারপরেও এই যে প্রাইভেট টিউশনের উপর যে একটা মানসিকভাবে যে একটা আস্থা, তাতে করে কিন্তু আমাদের টিচারদের, স্টুডেন্টদের অনেকের সেভাবে বিকশিত হওয়ার যে চান্স থাকে সেটা কমে যায়। এই যে ডিপেন্ডেন্সি, আমি বললাম এটা হেবিচুয়েশন আমি বলবো, এবং হেবিট থেকে আস্তে আস্তে করে এডিকশনে পরিণত হয়। কাজে এই জায়গার মধ্যে ক্লাসের মধ্যে টিচাররা যখন পড়ান, মনোযোগ যদি দেওয়া যায়। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে, নেটের যুগে পড়াশোনা স্কুলের বাড়ির ভিতরেই কিন্তু অনেকে করে নিয়ে আসতে পারে। বইও পড়তে হয় না, বই তো পড়তেই হবে, কিন্তু বইয়ের সাথে আরও যুক্ত করা যায়। যেখানে দেখা যায় যে কোনো একটা টপিকস আমার ক্লিয়ার হচ্ছে না, এখন পুরো হাতের মুঠোয় কিন্তু সমস্ত কিছু, পুরো জ্ঞান সব কিছু হাতের মুঠোয়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারবার বলছেন উনি যে আগামী দিন যাদের কাছে জ্ঞান থাকবে তারাই কিন্তু এই রাজ্য এবং দেশ চালাবে। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে শুধুমাত্র ভালো রেজাল্ট করলাম আর কিছু করলাম না, খালি নিজেকে নিয়ে ব্যস্ত থাকলাম, তাহলে কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি বহু ভালো ভালো স্টুডেন্ট, তাদের কিন্তু খুঁজে পাচ্ছি না আমি। সমাজে যখন কোনো রকম ক্রাইসিস দেখা যায়, তখন কিন্তু তাদের দেখা যায় না। আমি এখানে প্রায় সব জায়গায় আমি গিয়ে বলি, এখানে ত্রিপুরাতে একটা নাম করা স্কুল আছে, তো সেই স্কুলের যখন, আমি নাম বলতে চাইছি না কারণ আমি ইঙ্গিত করলেও আপনারা বুঝে যাবেন, তো ওই স্কুলের বাইরের থেকে এসেছিলেন যিনি সুপ্রিম, ওনার সাথে একবার আমার সাথে দেখা হয়েছিল ওনার। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনার তো এত বছরের স্কুল, সেই স্কুলের যে ছেলেগুলো এত ভালো রেজাল্ট করছে, এখান থেকে ভালো ভালো স্টুডেন্ট পড়তে যায়, কিন্তু তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। ক্রাইসিস পিরিয়ডে ওদেরকে কোনো খুঁজে পাওয়া যায় না, তারা কোথায় যায়? কিছুক্ষণ চুপ করে থাকলেন উনি, শেষ পর্যন্ত উনি বললেন যে আসলে ওনারা আসেন ঠিকই, কিন্তু অনলি ফর দেয়ার মানে কেরিয়ার বিল্ডিং, নিজেদের কেরিয়ারের জন্য আসে। আমি বললাম তাহলে লাভটা কী হবে? আমার যখন ক্রাইসিস হয়, ক্রাইসিস পিরিয়ডে ওদের দেখা যায় না। তো ভালো রেজাল্টের সাথে সাথে নিজের অভিজ্ঞতার নিরিখে আমি দেখছি যে এই বয়সে যদি আমরা সমাজের কথা চিন্তা না করি, দেশের কথা চিন্তা না করি, তাহলে ওই যে বিষয়টা আসে না কোনো অবস্থায়। খালি পুঁথিগত বিদ্যা দিয়ে কিন্তু মানে ভালো মানে একজন মানুষ, একদম পূর্ণাঙ্গ মানুষ হওয়া অসম্ভব। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, সব দিকে থাকতে হবে, পড়াশোনায় পুঁথিগত থাকতে হবে, খেলাধুলায়ও থাকতে হবে, সমাজ সেবার সাথে নিয়ে যেতে হবে, দেশ সম্পর্কে জানতে হবে, আমাদের মানে এখন থেকে মানে কি হচ্ছে সারা দেশের মধ্যে, রাজ্যেতে কি হচ্ছে, সারা পৃথিবীতে কি হচ্ছে, তার একটা সম্যক ধারণা যদি থাকে আমাদের, তাহলে প্রকৃতপক্ষে একটা ভালো মানে মানুষ, যেটা বলা হয়েছে মানুষ, ভালো মানুষ হওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমরা বারবার যে বিষয়টা বলছি এখানে, যে আমাদের জাতির যে উন্নয়ন, জাতির যদি মূল যে ভিত, সেটা কিন্তু শিক্ষা। মাননীয় প্রধানমন্ত্রীজি যে কারণে 2020-তে এত সুন্দর একটা ন্যাশনাল এডুকেশন পলিসি এনেছেন, যে অনেক যারা শিক্ষাবিদ আছেন তাদের সাথে সলা পরামর্শ করে দেশের
তাদের সাথে কথাবার্তা বলে তবে গিয়ে 2020 যে এই ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা কিন্তু উনি ঘোষণা করেছেন। আমাদের ত্রিপুরাতেও আমরা চেষ্টা করছি সেটাকে ইমপ্লিমেন্ট করার। স্কুলে তো করছি, কলেজেও আমরা শুরু করে দিয়েছি। তো যদি একটা প্রপার গাইডলাইন্স না থাকে যে কিভাবে পড়াশোনার যে কারিকুলাম কিভাবে হওয়া উচিত, সেটা ফলো করার জন্য একটা গাইডলাইন দরকার। সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করছেন। আমরা মূল্যবোধ সম্পর্কে আমরা প্রায়শ বলি যে মূল্যবোধ এবং জাতি গঠনের ক্ষেত্রে শিক্ষা একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করে। আমাদের যে রোড ম্যাপ এখন আমরা পেয়ে গেছি 2022-এর, এবং সেটাকে মাথায় রেখে আমরা কিন্তু অনেক ত্রিপুরাতে আমরা বিভিন্ন স্কুলে তার কাজ করে যাচ্ছি। পড়াশোনা কিন্তু শেষ নেই। আমরা যদি মনে করি আজকে পড়াশোনা করলাম, পাঠ্য বই পড়ে আমরা শেষ করলাম এবং একটা ডিগ্রি পেলাম, পোস্ট গ্রাজুয়েশন পেলাম বা পিএইচডি করলাম, আমি মনে করি তাতে কিন্তু পড়ার শেষ হয় না। আজকের তারিখেও আমাদের পড়তে হয় প্রতিটা জিনিস। আমি প্রতিটা জায়গায় যে জিনিসটা জানে যে কোনো বিষয়ে সেই কিন্তু সে জায়গায় সে শিক্ষক। কাজে জানার শেষ নেই, সারা জীবনব্যাপী শিক্ষা চলতে থাকে। আমাদের শুধু এই শিক্ষার মাধ্যমে শুধু নিজের জন্যই না, ব্যক্তিগত জীবনে তো প্রতিষ্ঠিত করাই, কিন্তু সমাজের মধ্যেও কিন্তু শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। যে যত বেশি জ্ঞান অর্জন করবে তত বেশি সে সমাজে প্রতিষ্ঠিত হবে। এবং এটা একটা লাইফ লং স্টাডি, সারা জীবন পড়তে হবে। এভরিডে ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু রিড। তবেই অনেক জিনিস, প্রতিদিন শেষ নেই, অন্তহীন। এবং যে আমাদের যদি পড়াশোনার মাধ্যমে আমাদের মধ্যে কিন্তু অনেকটা মানে সমালোচনা করার একটা হেলদি যে একটা আলোচনা, সেটা কিন্তু সম্ভব হয় এবং তার মাধ্যমে শিক্ষার মাধ্যমে সেগুলো সম্ভব হয়। এবং নিজের যে আত্ম অধিকার এবং তার যে বৃদ্ধি সেটা কিন্তু সম্ভব হয়। শুধু ইন্টেলেকচুয়ালি বা বুদ্ধিগতভাবেই আমরা যদি মানে শিক্ষার মাধ্যমে আমরা উন্নতি লাভ করি তা নয়, নৈতিকতার দিক দিয়েও কিন্তু আমরা শিক্ষার মাধ্যমে সেটা আমরা সেটা অর্জন করতে পারি। আমি প্রায়শ সব জায়গায় বলি ইট ইজ এ ব্রিজ। শিক্ষা মানে একটা ব্রিজ, যেটা যারা জ্ঞান এবং অজ্ঞানতার মাঝে একটা ব্রিজ। আমরা কি যে জিনিসটা আমরা জানি না, শিক্ষার মাধ্যমে সেটা জ্ঞানের কাছে আমরা পৌঁছতে পারি। অন্ধকার থেকে আলোর দিকে আমরা যেতে পারি। কাজেই এইগুলো যদি এই বয়সে অনেক হয়তো যারা এখানে স্টুডেন্টরা আছে, আমাদেরও সেই বোধ শক্তি আমাদের ছিল না, বুঝতে পারতাম না, ম্যাচুরিটিও ছিল না। কিন্তু যে স্টুডেন্ট বা গার্জিয়ানদের মাধ্যমে যদি সেইভাবে তাদের মানে বোঝানো হয়, আমি নিশ্চিত যে তাদের মধ্যে সেই যে ম্যাচুরিটি খুব কম সময় চলে আসবে। আমাদের এই যে স্টুডেন্ট লাইফ, এই লাইফ কিন্তু সারা জীবন, কিন্তু এটা একটা গোল্ডেন মানে জীবনের একটা গোল্ডেন পার্ট, সেটাকে কিন্তু আমাদের ইউটিলাইজ করা দরকার। যতটুকু পারা যায় আমাদের টিচার্সদের থেকে নিংড়ে নিতে হবে, ওনার কাছ থেকে যে আমি এই জিনিসটা বুঝতে পারছি না, আমাকে স্যার বুঝান। আমার খুব ভালো লাগলো যে এই স্কুলের যখনই কোনো উইক স্টুডেন্ট আছে তাদেরকে যাতে আবার বা কোনো কারণে কোনো মানে সেই যে কাজটা তাকে দেওয়া হয়েছে সেটা যদি না করে তাকে আবার স্ট্যান্ড বাই করে তাকে আবার নতুন করে শেখানোর যে পদ্ধতি আপনারা করছেন। আমরা ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি গুণগত শিক্ষা এখানে দেওয়ার জন্য। টাকা পয়সা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক চেষ্টা করছি। 2024 সালে প্রায় 153 কোটি টাকা আমরা খরচ করেছি যাতে করে নতুন বিদ্যালয়ের নতুন ভবন হয়। এবং অনেক স্কুল আছে যেগুলো তৈরি হয়েছে কিন্তু সেখানে অনেক সময় দেখা যায় সেগুলো খারাপ হয়ে যায়। তো মেনটেনেন্সের জন্য আমরা প্রায় 2024-25-এ প্রায় 80 কোটি টাকার উপরে আমরা খরচ করেছি। তেমনি 2025-26-এ আরও নতুন স্কুল বিল্ডিং যাতে হয় তার জন্য প্রায় 64 কোটি টাকা আমরা রেখেছি এবং সেই পরিকল্পনা রয়েছে, বাজেটে আমাদের রয়েছে। 2025-26-এ তেমনি মাইনর এবং মেজর যে তার যে রিপেয়ার করার যে বিষয়, মেনটেনেন্স করার, তার জন্য প্রায় 151 কোটি টাকার উপর আমরা রেখেছি। এনসিইআরটি প্রকল্প ত্রিপুরাতে আমরা স্টার্ট করেছি। ইংরেজি মাধ্যম, অনেকে ইংরেজি মাধ্যমের জন্য চেষ্টা করে, তো নতুন নতুন বিদ্যাজ্যোতি স্কুল আমরা এখানে শুরু করেছি। 125টা বিদ্যাজ্যোতি স্কুল আমরা করেছি। সুপার 30 প্রকল্প আমরা শুরু করেছি। এতে করে দেখা যায় যে 2024-25 অর্থ বছরে একজন আইএস মানে আইআইটি পেয়েছে,
3জন NIT পেয়েছে, 3জন MBBS পেয়েছে। এরকম অনেকগুলো মানে যে সুবিধে তারা কিন্তু সেটা করতে পারছে, গ্রহণ করতে পারছে। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আমরা চালু করেছি এবং ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সেই ব্যবস্থা আমরা করেছি। একটু আগে নবদলবাবু বলেছেন যে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের এখানে আমাদের যে প্রকল্প আছে প্রায় 1,22,000-এর উপরে বাইসাইকেল আমরা বিতরণ করেছি। সেটাও আমি আধিকারিকদের সাথে কথা বলবো, সেটা এইরকম যে গভর্নমেন্ট এইডেড স্কুল বা প্রাইভেট স্কুলে সেটা দেওয়া যায় কিনা, যদি সেই ব্যবস্থা করানো যায় নিশ্চয়ই সেই ব্যবস্থাটা আমরা চিন্তা ভাবনা করব। প্রয়াস প্রকল্পে বিনামূল্যে আমরা ওয়ার্ক বুক আমরা দিচ্ছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার যারা আরক্ষা কর্মীরা আছেন তাদেরকে স্টেট লেভেলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 11,000 এবং 10,000 এবং 9,000 করে দিচ্ছি। ডিস্ট্রিক্ট লেভেলেও আমরা ফার্স্ট এবং দ্বিতীয় স্থান যারা অধিকার করে তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি প্রায় একইভাবে 11,000 এবং 10,000 দিয়ে। TBSC পরীক্ষার আমূল সংস্কার আমরা করেছি, প্রি প্রাইমারি ক্লাস চালু করেছি এবং আমরা বৃত্তিমূলক শিক্ষা, প্রধানমন্ত্রী যে বারবার এটার উপর জোর দিচ্ছেন যে আগামী দিনে যাতে, কারণ সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এরকম না, কেউ IAS অফিসার হবে এরকম না, তাদের যদি বৃত্তিমূলক শিক্ষা যদি দেওয়া যায় তাহলে স্কুল থেকে বেরিয়ে কিন্তু তাদের মানে প্রতিষ্ঠিত হওয়ার সুবিধা থাকবে। সেই কাজটাও আমরা এখানে করছি। এখন পর্যন্ত প্রায় 426টি বিদ্যালয় এটা চালু করেছি এবং আগামী দিনে আরও 130টি বিদ্যালয়ে আমরা সেটা শুরু করতে যাচ্ছি। আমাদের 2 মাসের প্রস্তুতি মডিউল বিদ্যা সেতু 9 মাসের একটা কোর্স, সেটাও আমরা করেছি। ডিজিটাল, আজকাল ডিজিটালের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি এবং বন্দে ত্রিপুরা এবং 5টি বিদ্যালয় চ্যানেল আমরা শুরু করেছি। স্মার্ট ক্লাস, আমরা আগে তো কোনোদিন ভাবতে পারিনি যে ত্রিপুরাতে কোনোদিন স্মার্ট ক্লাস হবে এবং 227টি স্কুলে টিঙ্কারিং ল্যাব এবং 800 স্কুলের উপর আমরা স্মার্ট ক্লাস শুরু করেছি। সহজ পাঠ্যক্রম আমরা শুরু করেছি এবং CM7 চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং, এতে করে 200 জন মেধাবী শিক্ষার্থীকে আমরা 60,000 টাকা করে বৃত্তি আমরা দিয়েছি। আমরা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, তার জন্য আপনারা সবাই জানেন প্রায় 2024-25-এ 18 কোটি 90 লক্ষ টাকার উপর আমরা দিয়েছি। মিশন মুকুল সেই ব্যবস্থা আমরা এখানে শুরু করেছি। অঙ্গনওয়াড়ি যারা কেন্দ্রের যারা শিশুরা আছেন তাদের সাথে যাতে একটা ব্রিজিং হয় প্রাইমারি স্কুলে, সেই কাজটা আমরা করেছি। PMC প্রকল্প এবং অভিন্ন যে প্রশ্নপত্র সেই পরীক্ষা আমরা এখানে শুরু করেছি। এখানে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আমরা সেটা বিধানসভায় আমরা বলেছিলাম, সেখানে এই বছর আমরা 140 জন মেধাবী ছাত্রীদের বিনামূল্যে আমরা স্কুটি প্রদান করেছি এই বছর। আপনারা সবাই জানেন, গতকালও আমাকে যখন রাখি বন্ধের অনুষ্ঠানে অনেক মেয়েরা এসেছিল, ওনারা বলছিলেন যে 2022-এ আপনি ঘোষণা করেছিলেন, তো এইবার কি ঘোষণা করলেন? আমি তো এইবার তো প্রতি বছরই কিছু না কিছু ঘোষণা করতে থাকি। তো সমস্ত যারা ডিগ্রি কলেজে যারা মেয়েরা আছেন তাদেরকে অবৈতনিক কোনো রকম যাতে কোনো ফি না দিতে হয় তার জন্য এই ফিগুলো আমরা মুকুব করেছি। এতে করে আমরা দেখেছি গ্রস এনরোলমেন্ট রেশিও সেটাও বেড়েছে। আমাদের এবারের যে রেজাল্ট আমরা দেখেছি যে 2025 সালের যে মাধ্যমিক যে রেজাল্ট, সেখানে আমরা দেখেছি প্রায় 86.53% আমরা পেয়েছে। 100% পাস করেছে 345 স্কুল এবং উচ্চ মাধ্যমিকে দেখা গেছে আমাদের রেজাল্ট হয়েছে 79.29% এবং 100% পাস করেছে 39 স্কুল। আমরা চাইছি যে আরও যাতে এই পার্সেন্টেজটা বাড়ে। বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে বিরোধী দলের এরা খুব বলছিল যে বিদ্যাজ্যোতি স্কুল কিছুই ভালো রেজাল্ট না। এবারের বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছে। প্রায় আমাদের যে মাধ্যমিক পরীক্ষা দেখা গেছে প্রায় 26% বেশি এবারের গত বছরের তুলনায়, 86% পেয়েছে এবং 100% বিদ্যাজ্যোতি স্কুলের যে সংখ্যা সেখানে 15টা স্কুলের মধ্যে আমরা দেখলাম। 90%-এর উপরে বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা প্রায় 66। তো এবং 2025 উচ্চ মাধ্যমিক আমরা কি রেজাল্ট দেখলাম, পাশের হার 71%। আমি বলছি না যে এই পার্সেন্টেজে আমরা খুশি বা মানে আত্মতুষ্টির অবকাশ নেই, আমরা চাইবো যে আগামী দিনে আরও ভালো রেজাল্ট হোক এবং সেইভাবেই আমরা চেষ্টা করছি সমস্ত ত্রিপুরাতে একটা ভালো একটা পড়াশোনার যে একটা মহল সেটা তৈরি হোক এবং ইউ আর অল দ্য অ্যাম্বাসেডার্স অফ আওয়ার ত্রিপুরা।
সবাই এক একজন নিজেকে বলতে হবে যে আমি কিছু করব, আই এম হোস্ট অন মাই সেলফ, আমি নিজে চেষ্টা করলে অনেক কিছু করা যায়। তো সেই মানসিকতা সেইভাবে যদি টিচার যারা এখানে আছেন তাদেরকে আমি বলবো, তাদেরকে ভালো করে ইন্সপায়ার্ড যদি করা যায়, তাদের থেকে অনেক স্টুডেন্ট যাদেরকে আমরা মনে করি না এদের থেকে কিচ্ছু হবে না, তাদেরকেও চেষ্টা করলে সেই কাজটাও কিন্তু আমরা আদায় করতে পারি। আমি আশা করি যে আগামী দিন এই বিবেকানন্দ শিশু নিকেতনের উত্তর শ্রীবৃদ্ধি ঘটবে এবং আগামী দিনও আমি এখানে আসবো। আবার হয়তোবা আগে 2 জন পেত, মানে স্ট্যান্ড করতো, এরপরে 3 জন, এখন প্রায় 5 জন। তো আমি আগামী দিন আমি চাই যে আরও ভালো করে এখান থেকে রেজাল্ট আরও ভালো হোক, এবং রেজাল্টের বাইরেও যে সামাজিক কাজে দেশের জন্য, বিশেষ করে ড্রাগ এডিকশন যে এখন আমরা খুব ভুগছি, এখন আমরা এর জন্য আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি, বিভিন্ন এজেন্সি তারা কাজ করছে। কিন্তু এখানে যারা ছাত্রছাত্রীরা আছেন, গার্জিয়ানরা আছেন বা টিচার্স মহোদয়কে আমি এই কথাই বলবো যে সবাই মিলে একটা আন্দোলন, গণ আন্দোলন তৈরি করা প্রয়োজন। আর বিশেষ করে সিপাহীজলা, এটা কিন্তু একটা সাংঘাতিক জায়গা, সেখানে অনেক খবর আমার কাছে আছে, আমার কাছে বিভিন্নভাবে রিপোর্ট আসে। আপনারা সবাই যতক্ষণ ধরে সোচ্চার না হবেন, তাহলে ড্রাগ এডিকশনের যে আমরা জিরো টলারেন্সের যে ঘোষণা দিয়েছি সেটা সম্ভব হবে না। আমরা সবাই জানি যে এই যারা ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নিচ্ছে, তাতে করেও দেখা যায় যে HIV ইনফেকশনের মাত্র ত্রিপুরা, আমরা ভালো জায়গায়, ভালো বিষয়ে কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ জায়গায় আমরা চলে গেছি। কিন্তু এই বিষয়টাতে আমরা বিশেষ জায়গায় কি করে যাব? আমাদের আগে নর্থ ইস্টার্ন জোনে মণিপুরকে সর্বশ্রেষ্ঠ বলা হতো ড্রাগ এডিকশনের, সেই তুলনায় আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে 8টার মধ্যে আমরা প্রায় 4th পজিশনে চলেছি। অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন, তো আমাদের জন্য এখন একটা চিন্তার বিষয়। কিন্তু এটাকে নিয়ে আমাদের যদি এটা প্রপারলি যদি তাকে আমরা প্রতিরোধ না করি, তাহলে আমাদের চিন্তার বিষয়। তো HIV নিয়ে আমাদের এখানে আমি বলবো যে এই বিষয়গুলো যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, এটা এই বিষয়ে তাদেরকে মানে অ্যাওয়ারনেস করা প্রয়োজন। আমরা জানি HIV একবার যদি হয়, বিভিন্ন কারণে HIV হয়, কিন্তু ইন্ট্রাভেনাস ইঞ্জেকশনে যখন HIV হয় এবং এতে করে সাইন অ্যান্ড সিমটম, উপসর্গ কিন্তু বোঝা যায় না যে আমি যে HIV-তে ভুগছি, তার জন্য আরও স্ক্রিনিংয়ের প্রয়োজন। সেই ব্যবস্থা আমরা করছি, সোসাইটি এখানে আছে, তারাও চেষ্টা করছে। তাতে করে দেখা যাচ্ছে অনেক বেশি এখানে ত্রিপুরাতে HIV ইনফেকশন। HIV একবার যদি হয়, সেটা কিন্তু নির্মূল করা যায় না। তো ভাইরাল লোড যাতে কম থাকে সেই ব্যবস্থা করা। যারা ড্রাগ এডিক্টসে আসক্ত আছেন তাদের জন্য ওএসটি আছে, ওরাল সাবস্টিটিউট থেরাপি, যে কারণে ড্রাগস নেয়, ওই ড্রাগসগুলো এখন আমরা বিনা পয়সায় আমরা বিভিন্ন যে কেন্দ্র হসপিটাল আছে সেখান থেকে আমরা দিচ্ছি। সেগুলো নিলে তার মধ্যে এই যে ফিলিং অফ ওয়েলবিং সেটা থাকবে, কিন্তু ড্রাগসের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা কিন্তু থাকবে না। তো সেই বিষয় নিয়ে আলোচনা করা। আর HIV যদি দেখা যায় যে প্রথমেই ধরা পড়েছে, তাহলে এই স্ক্রিনিংয়ের মাধ্যমে যদি ধরা পড়ে, প্রথম অবস্থায় কিন্তু অনেকটা মানে এইডস থেকে যখন আমরা বাঁচাতে পারি, আদারওয়াইজ কি হয় সেটা এইডসে হয়। এবং HIV-র মেইন যে উদ্দেশ্য, যে ভাইরাস, এই ভাইরাস প্রথমে আমাদের রক্তের মধ্যে যে প্রতিরোধ যে করার যে ক্ষমতা WBC, তাকে অ্যাটাক করে। তাতে করে আমাদের যখন অ্যাটাক করে, আমাদের যে এই ইনফেকশন, বিভিন্ন ইনফেকশনের বিরুদ্ধে যে প্রতিরোধ করার ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়। যখন এই এইডস হয়, এইডসে কিন্তু মানুষ মরে না, কিন্তু যারা অপরচুনিস্টিক যে ইনফেক্টেন্টস আছে তার কারণে কিন্তু মারা যায়। কাজে এই বিষয়গুলো সবসময় স্টুডেন্টদের মাধ্যমে আলোচনা করা, এবং তার ফ্যামিলির কি অবস্থা হয় ড্রাগস নিলে, সেই বিষয়গুলো আরও বেশি করে আলোচনা দরকার। থ্যালাসেমিয়া সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার, টিউবারকুলোসিস সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার। সুস্থভাবে কিভাবে আমরা বাঁচতে পারবো, পড়াশোনা থাকবে, কিন্তু এই বিষয়গুলো যে সামাজিক বিষয় সেগুলো নিয়ে আলোচনা করা, খেলার বিষয়ে আলোচনা করা। এবং আমি আশা করি যে আপনাদের এই বিবেকানন্দ শিশু নিকেতনের আমাদের বিবেকানন্দ যে কথাগুলো বলে গেছেন সেগুলো নিশ্চয়ই আপনাদের স্কুলের মাধ্যমে সেগুলো আপনারা বলেন, কিন্তু প্রকৃত অর্থে সেটা যেন বাস্তবায়িত হয় সে আশা রেখে আবার আপনাদের স্কুলের যাতে আগামী দিনে উত্তরোত্তর শ্রী বৃদ্ধি হয় সেই কথাগুলো বলে আমি হার্দিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Thank you very much, sir. We are deeply grateful